দর্শক সবাইকে শুভেচ্ছা। আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। 10 ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস। এই ভ্যাট দিবসকে নিয়েই আমাদের আয়োজন। আমরা আলোচনা করব কাদের জন্য ভ্যাট প্রযোজ্য, ভ্যাট নিয়ে অনেকের মধ্যেও ভীতিও রয়েছে। সেই বিষয় নিয়ে আমাদের আমন্ত্রিত অতিথিরা কথা বলবে। আমি পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ শওকাত হোসেন, কমিশনার, কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট আপিল, কমিশনারেট ঢাকা 2। তার পাশে আছেন হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার, কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট, কমিশনারেট চট্টগ্রাম। আপনার কাছেই আসবো। বলবো যে আসলে আমরা সবসময় দেখে এসেছি যে ভ্যাট নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে, আবার অনেকে ভ্যাট নিয়ে কিন্তু এক ধরনের ভীতিও থাকে। তো প্রথমেই বলবো যে 10 ডিসেম্বর কেন আসলে ভ্যাট দিবস হিসাবে করা হলো? ধন্যবাদ। আমাদের দেশে আপনি জানেন যে ভ্যাট সিস্টেম চালু হয়েছে 1991 সালে প্রথমে। তার আগে অনেক অন্যান্য ট্যাক্স ছিল, যেমন সেলস ট্যাক্স ছিল, অন্যান্য ট্যাক্স, সেলস ট্যাক্স ছিল, এক্সাইজ ডিউটি ছিল। তো আমাদের 91 সালে প্রথমে যখন আইন চালু হয়েছে, তারপরে এটার আমাদের যে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য ইকোনমিক অ্যাক্টিভিটি যেভাবে আস্তে আস্তে বাংলাদেশ বেড়েছে, অর্থনীতি বেড়েছে, অর্থনীতির সাইজ বেড়েছে, আমাদের প্রবৃদ্ধি বেড়েছে এবং ইকোনমিক অ্যাক্টিভিটির যে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা, নতুন নতুন পণ্য মার্কেটে আসছে, যার উপরে ট্যাক্সেবল অনেক সার্ভিস নতুনভাবে আসছে, নতুন হিসাব নিকাশ। 91 সালের আইনটাতে আমাদের সব কিছুই আমরা অ্যাডজাস্ট করতে পারতাম না বা অ্যাডজাস্ট করতে পারতাম না। তো যেই কারণে আমাদের আরবার 2009 সালের দিকে নতুনভাবে আমাদের আরেকটা ভ্যাট আইন নতুন করে মানে করার প্রণয়নের প্রস্তাব হলো। তারপরে সেটি আমরা 2012 সালের 10ই ডিসেম্বর তারিখে এটা মহামান্য রাষ্ট্রপতি এটাকে সম্মতি লাভ করে অ্যাক্ট আইন, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012। এই 10ই ডিসেম্বর 2012 সালে এটি যেহেতু হয়েছে, সেই থেকে আমরা অত্যন্ত আনুষ্ঠানিকভাবে এই 2012 সাল থেকেই আমরা ওই দিনটাকে টার্গেট করে 10ই ডিসেম্বরকে আমরা প্রতি বছর মূল্য সংযোজন কর দিবস বা জাতীয় ভ্যাট দিবস হিসেবে জাতীয়ভাবে আমরা সারা দেশে এটা পালন করি। এই জন্য আমি আবারও আসবো, এবার আপনার কাছে আসবো। বলবো যে এবারে প্রতিবাদ্য আমরা জেনেছি যে উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গর্ব জাতি, এই স্লোগানটার আসলে পেছনের গল্পটা কি? এবারের যে ভ্যাট দিবস, এই 10 ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস যেটা পালিত হবে, সেটার ক্ষেত্রে একটি স্লোগান নির্ধারণ করা হয়েছে। সেটা হচ্ছে অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ে অংশ নিন। তো অনলাইনে ভ্যাট দিন এবং দেশ গড়ে অংশ নিন, এটার মধ্যে দুইটা ক্যাচি ওয়ার্ড আছে। একটা হচ্ছে অনলাইনে ভ্যাট দিন, আর একটা হচ্ছে দেশ গড়ে অংশ নিন। অনলাইনে ভ্যাট দেওয়ার জন্যে একজন ভোক্তা, একজন করদাতা এবং আমাদের রাজস্ব প্রশাসন, এই তিনটাকেই যখন আমরা অনলাইন করতে পারি, তখনই আসলে সামগ্রিক একটা সুবিধা তৈরি হয়, যে সুবিধাটা জনগণ ভোগ করবে এবং এর বিনিময়ে সরকার যে রাজস্বটা আদায় করবে, সরকার সেটা উন্নয়নের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে জনগণের কাছে আবার ফিরিয়ে দিতে পারবে। তো সেজন্যে এবারের যে অনলাইনে ভ্যাট দেওয়ার যে বিষয়টা আসছে, সেটার ফলে যেটা হয়েছে, আমরা চেষ্টা করেছি যে ভোক্তা পর্যায়ে অনলাইন করার জন্যে রিটেইল পর্যায়ে এসডিসি এবং ইএফডি স্থাপন করা হয়েছে। ভোক্তা পর্যায়ে তারা অনলাইনে চালান নিতে পারছে। আবার করদাতা যারা আছে, যারা ট্যাক্স কালেকশন করছে, মূলত যারা ট্যাক্স পেয়ার, তারা যেটা পাচ্ছে সেটা হচ্ছে যে অনলাইনে ভ্যাট দেওয়ার জন্য 5 কোটি টাকার বেশি টার্নওভার যারা আছে তাদের জন্য সফটওয়্যার দেওয়া হচ্ছে এবং 30টা প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই সফটওয়্যারের জন্য নিবন্ধিত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, তাদের কাছে সফটওয়্যার দিতে পারছে। আর আমরা যেটা করছি, আমরা টোটাল কার্যক্রমটাকে মনিটর করার জন্য আইভাস সফটওয়্যার নামে একটা সফটওয়্যার আমরা ইতিমধ্যেই ইনিশিয়েট করেছি। এর মাধ্যমে আমরা সামগ্রিক কার্যক্রমটাকে মনিটরিং করছি। ফলে রাজস্ব আদায় যেমনভাবে বেড়েছে, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষ ঘরে বসে তাদের কার্যক্রম সম্পাদন করতে পারছে। আমরা আরও ডিটেলসে যাব। রাজস্ব আদায়ের কথা বললেন এবং ঘরে বসে মানুষ সহজে অনলাইনে যে ফিল আপ করতে পারছে, তো এই বিষয়ে আরও ডিটেলসে আসবো। আপনার কাছে আবার আসবো। বলবো যে একজন ব্যবসায়ী ব্যবসা করছে, তো ব্যবসা করতে গিয়ে অনেকের সাথে কথা বলে দেখা গেছে যে তারা কিন্তু ভ্যাট দিতে এক ধরনের ভীতি তাদের ভিতরে আমরা লক্ষ্য করেছি। তো এর মধ্যে কিন্তু দুটো বিষয়ে চলে আসে যে ভীতিটা আসলে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে কেন, পাশাপাশি কোন ধরনের ব্যবসায়ীদের জন্য আসলে ভ্যাট প্রযোজ্য। আমাদের দেশে ভ্যাট ব্যবস্থা চালু হয়েছে 1991 সালে, যেটা আমি আগে বললাম। প্রায় ভ্যাটের বয়স আমাদের প্রায় কত
22 প্রায় 29 বছরের বেশি ধরে আমাদের ভ্যাট আমরা আদায় করছি। ভ্যালু অ্যাডেড ট্যাক্স হইল যে আসলে এটি একটি ভোক্তা কর, কনজিউমার ট্যাক্স বলি আমরা, কনজামশন ট্যাক্স। তার মানে একজন সাধারণ যে সাধারণ জনগণে কিন্তু এই ভ্যাটটা আসলে পরিশোধ করছে। ব্যবসায়ীরা তার পণ্য বিক্রয়ের সময়, তার সেবা বিক্রয়ের সময় যে এই ভ্যাটটা আদায় করছে, সেটি আদায় করে কাস্টমারের কাছ থেকে বা ভোক্তার কাছ থেকে আদায় করে সরকারকে জমা দিচ্ছে। এখন ওই যে আপনি বললেন যে ভীতির ব্যাপারটা ট্যাক্স আমাদের এটা আসলে এক ধরনের মানে সামাজিক একটা যে মনে করে ভ্যাট দিতে গেলে বা কর দিতে গেলে যেন কোথায় কোনো সমস্যা। এখন এই যে এটা এক ধরনের, এটা আমি মনে করি না যে আসলে ভয়ের কিছু আছে। ভ্যাট সিস্টেমটা এতই করবান্ধব পলিসিগুলো হয়েছে, ট্যাক্স পলিসিগুলো যত সিস্টেমেটিক এবং অনলাইন ভিত্তিক। এখন তো অনলাইন হয়ে গেছে, প্রথম দিকে এরকম অনলাইন ভিত্তিক ছিল না, ফিজিক্যালি যেতে হতো অফিসে গেলে। আর যে কোনো একটা সরকারি অফিস আর ট্যাক্সের ব্যাপারটা শুনলেই যেন কেন মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যালি একটি ব্যাপার। আসলে ভয়ের কিছু নাই, ভীতির কিছু নাই। মানে এখানে ট্যাক্সটা দিচ্ছে আসলে কনজিউমার, ভোক্তা। উনি পণ্য বিক্রয় করছে, সেবা বিক্রয় করছে, তার সাথে ভ্যাট সহ উনি প্রাইস কালেক্ট করছে, মাস শেষে ভ্যাটটা উনি সরকারকে পরিশোধ করে দেবে, হিসাব নিকাশ উনি রাখবে। এটি হলো একদম সহজ পদ্ধতি। আর আরেকটি জানি, আপনি আরেকটি কি প্রশ্ন করলেন যে কাদের জন্য ভ্যাট প্রযোজ্য। আমাদের এখানে ইকোনমিক অ্যাক্টিভিটি যত আছে, আমাদের প্রথমেই আমরা চিন্তা করি যে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে তাদের উপর ভ্যাট আছে, এটি হলো বেসিক কথা। তারপরে কাদের উপরে নাই। আমাদের সরকার কিন্তু ওই যখন প্রথম থেকে আইনের শুরু থেকেই কিন্তু বেসিক যে নেসেসিটি মানুষের, যে যেমন কৃষিজাত পণ্য, মাছ, মাংস, শাকসবজি, ডাল, এই সমস্ত প্রোডাক্টে কিন্তু এক্সেম্পটেড আছে, ভ্যাট নাই। তারপরে বেশ কিছু এরকম আইটেম আছে যার উপরে ভ্যাট নেই। এটা আমাদের একটা শিডিউল আছে, ভ্যাট আইনে শিডিউল আছে। যেমন তার মধ্যে অনেকগুলো প্রায় 489টা পণ্যের উপরে বর্তমানে এক্সাম্পশন দেওয়া আছে, মানে অব্যাহতি তফসিল আছে আইনের মধ্যে, যেগুলোর উপরে ভ্যাট আদায় হবে না। 50টার মধ্যে সেবা আছে, 50টা খাতের সেবা, তার উপরে আমাদের কোনো ভ্যাট নাই। বাকি যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে হবে, বাংলাদেশে যত প্রোডাক্ট সেল হবে, যত সার্ভিস সেল হবে, এই ভৌগোলিক সীমার ভিতরে সব কিছুর উপরে ভ্যাট আছে। এটা আমাদের জেনারেলি ধরে নিতে হবে। তারপরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের অনেক এক্সাম্পশন দেওয়া আছে। আপনি একটু আগে বললেন যে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেগুলোর উপরে কিন্তু ভ্যাট প্রযোজ্য। তো এই যাতে অনেকেই কি কনফিউজড হতে পারে না যে না কনফিউজ, ওই যে বললাম যে আমাদের আইনের শিডিউল আছে, যে যেমন বেসিক নেসেসিটি আমি বললাম, শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ব্যবস্থায় কোথাও ভ্যাট নাই। শিক্ষা, যে বিশ্ববিদ্যালয়, যে সরকারি যত শিক্ষা আছে, যত প্রশিক্ষণ আছে, এগুলোর উপরে ভ্যাট নাই। তারপর আমি বললাম বেসিক নেসেসিটি, কৃষিজাত পণ্য, এগুলোর কিন্তু ভ্যাট নাই। আপনি কাঁচা বাজারে কিন্তু কোনো ভ্যাট নাই, আপনি নিশ্চয়ই দেখছেন। তো এইরকম একদম লিস্ট করা আছে, এটার উপরে ভ্যাট নাই সিম্পলি। আর প্রোডাক্ট যেখানে ভ্যালু এডিশন হচ্ছে, সার্ভিস যেগুলা দেওয়া হচ্ছে বাংলাদেশের ভিতরে, তার উপরে ভ্যাট আছে, এটা শিডিউল করা আছে। আপনার কাছে আবার আসবো যে একজন করদাতা কিভাবে অনলাইনে মূসক প্রদানের সুবিধা গ্রহণ করতে পারে। আসলে একজন করদাতার উচিত হলো, করদাতা যখন এনলিস্টেড হবেন জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারগুলোর সাথে, তখন তিনি নিবন্ধনের মাধ্যমে তিনি আমাদের সাথে এনলিস্টেড হন। তিনি নিবন্ধন গ্রহণ করতে পারেন অথবা তালিকাভুক্তি গ্রহণ করতে পারেন। এইখানে কিন্তু আবার আরেকটি প্রশ্ন চলে আসে যে নিবন্ধন গ্রহণ করতে গেলে আবার কি কি দলিল লাগে বা নথি লাগে, এটা কিন্তু অনেকে, আমি এটাও বলবো। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমেই একজন করদাতা যখনই সে তার আপনার নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা আরোপিত হয় বা ওই রকম হয়, তখন তাকে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের যে ওয়েবসাইট আছে www.nbr.gov.bd, এখানে ক্লিক করে ওখানে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন অ্যান্ড রিটার্ন ফাইলিং নামে একটা আছে, বাটন আছে। সেখানে ক্লিক করে সে সাইন আপ করে সে আপনার নিবন্ধন গ্রহণ করতে পারবে। সেইখানে আপনার বেশ কিছু দলিলাদি লাগে, যেমন প্রথমে ট্রেড লাইসেন্স, তারপরে টিআইএন, তারপরে আপনার এনআইডি, প্রযোজ্য ক্ষেত্রে আপনার পাসপোর্টের কপি, তারপরে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা, প্রতিষ্ঠানের মালিকানার তথ্য, প্রতিষ্ঠানের কি উৎপাদন করবে সেটার উপকরণের তথ্য, এবং সে কি বিক্রি করবে সেটার তথ্য, এই ধরনের সামগ্রিক তথ্য দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া হয়, যদি কোনো একজন করদাতা নিজে রিটার্ন দিতে চান তাহলে তার তথ্য দিতে পারেন। তেমনিভাবে তিনি যদি অন্য কারো মাধ্যমে রিটার্ন দেওয়ার প্রয়োজন মনে করেন, যে আমি নিজে পারছি না, আমি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আমি রিটার্নটা দিব, সেই ক্ষেত্রে তিনি অথরাইজেশন দিতে পারবেন একজনকে, এবং সে অনুযায়ী উনি ফিল আপ করে 2.1, আমরা VAT 2.1 বলে থাকি,
একটা ফর্ম, এই ফর্মটা ফিল আপ করলে উনি নিবন্ধন পেয়ে যাবেন এবং যিনি অথরাইজড পারসন থাকবেন অথবা ওই ব্যক্তি নিজে, তারাই শুধুমাত্র রিটার্ন দিতে পারবেন এবং এই দুটো কার্যক্রমই অনলাইনে করা সম্ভব। এবং এর মাধ্যমে মানে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে ভ্যাট অথরিটির সাথে সাধারণ করদাতাদের যে যোগাযোগ, সরাসরি দেখা করার যে বিষয়টা, এটা আসলে থাকছে না। এটা একটা বড় সুযোগ আমি মনে করি এবং প্রত্যেক করদাতাদেরই এই সুযোগটা নেওয়া উচিত। আপনার কাছে আসবো যে করোনা পরবর্তী এবং ইউক্রেন যুদ্ধের পরে বর্তমান রাজস্ব আদায়ের পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ। করোনার পরবর্তীতে কিন্তু আমাদের করোনার সময় কিন্তু আমাদের বিশেষ ব্যবস্থাপনায় আমাদের অফিসগুলো কিন্তু সচল ছিল। অর্থনৈতিক কর্মকাণ্ড যতটুকু হয়েছে পুরোটাই ট্যাক্স কিন্তু আমরা পেয়েছি। আমাদের লোকাল কনজাম্পশন, ডোমেস্টিক কনজাম্পশন যেটা, সেটা কিন্তু মোটামুটি একটা লেভেলে ছিল। হয়তো অনেক বেশি উৎপাদন হয় না, মানুষ অনেক বেশি কনজিউম করে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের রেভিনিউ ফিগার যেটা দেখেছি তাতে দেখা যাচ্ছে যে করোনার যে বছরটা আমাদের খুব বেশি গেল 19-20 অর্থ বছরে, সে বছরও কিন্তু আমাদের মোটামুটি ওই যে একটা লেভেলে ছিল, মানে তার আগের বছরের প্রায় সমান রেভিনিউ, প্রায় সমান, হয়তো সামান্য কম। আর তারপরে এই যে আবার করোনা পরবর্তী সময়ে যেটা হলো, তখন দেখা গেছে আমাদের গ্রোথ হয়েছে প্রায় ডোমেস্টিক ভ্যাটে প্রায় 16%। আপনি জানেন যে আমাদের এই যে 22-23 অর্থ বছর যেটা এখন যেটা রানিং, এখানে আমাদের টার্গেট হলো প্রায় 3,70,000 কোটি টাকা। সেখানে আমাদের ভ্যাটের টার্গেট হইল 3,70,000 আর ভ্যাটের টার্গেট হলো 1,36,000 কোটি টাকা। তো তার মধ্যে আজকে এখন তো অক্টোবর মাসের যে ফিগার, আমরা সর্বশেষ যেটা তথ্য, তাতে আমাদের লক্ষ্যমাত্রা প্রতি মাসে আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া থাকে যে এটা, তাতে আমাদের এই অক্টোবর মাস পর্যন্ত আমাদের যতটুকু রাজস্ব আদায়ের কথা সেটুকু কিন্তু আদায় হয়ে গেছে। তার মানে ওই যে ইউক্রেন যুদ্ধের যে ইফেক্টটা কিন্তু এখন পর্যন্ত আমরা রেভিনিউ ফিগারে তেমন একটা দেখছি না, তবে পড়েনি। তবে আমদানি কিছুটা কমেছে। আমাদের ডোমেস্টিক প্রোডাকশন, ডোমেস্টিক যে গুডস অ্যান্ড সার্ভিসের যে সেল, তার উপরে যে ভ্যাট, সেটা কিন্তু আমাদের টার্গেট অনুযায়ী আমাদের হয়েছে এই অক্টোবর পর্যন্ত। আর আমদানি স্তরে আমরা যে তথ্য পেয়েছি, তাতে আমদানি স্তরে ভোগ্য পণ্য, কনজিউমার পণ্য বা বিলাস জাতীয় পণ্য বা এটার ইম্পোর্টের ট্রেন্ডটা একটু কমেছে। সেই ক্ষেত্রে হয়তো মানে গত অর্থ বছরের চাইতে রেভিনিউ বেড়েছে, তবে সেই বৃদ্ধিটা আমরা যেমন এক্সপেক্ট করি যে 16% বা 20% হবে, সেখানে এই গ্রোথটা হয়তো এখন 5-6%-এর মধ্যে আছে। মানে গত অর্থ বছরের চাইতে একই সময়ের তুলনায় এই মাস টু মাস যদি আমরা ধরি, এই 4 মাস অক্টোবর পর্যন্ত, তাতে 4-5% আমাদের প্লাস আছে, মানে গত অর্থ বছর রেভিনিউ আদায়ের দিক থেকে। তো আসলে এই যে ইউক্রেন যুদ্ধের ফলে হয়েছে কি, সারা বিশ্বব্যাপী কিন্তু একটা সাপ্লাই চেইনে কিন্তু একটা ইফেক্ট হয়েছে। এটা তো সবাই জানে, সারা পৃথিবীতেই মানে সরবরাহ ব্যবস্থা একটু বিঘ্নিত হচ্ছে, জাহাজ চলাচল বা আমদানি রপ্তানি বা ব্যাংকিং চ্যানেল, এই সমস্ত ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যে একটু বিঘ্নিত হয়েছে, এই কারণে ইম্পোর্টের আবারও যে আমাদের এখন কিছু ক্ষেত্রে সরকারিভাবেই আমরা বলেছি যে আমাদের ডলার করার জন্য যে বিলাস জাতীয় পণ্য, মানে একেবারে কম নেসেসিটি, সেগুলোর ক্ষেত্রে আমরা এলসি একটু রেস্ট্রিকশন করে সরকার কিছু সিদ্ধান্ত দিয়েছে। আপনারা হয়তো পেপার, হ্যাঁ, এর মধ্যে আমরা সেগুলো দেখেছি। আবারও আপনার কাছে আসবো বলো যে একজন ভোক্তার আসলে দায়িত্ব সম্পর্কে আমাদেরকে বলবেন, পাশাপাশি এই ভ্যাট দেয়াটা আসলে জাতীয় জীবনে কি প্রভাব পড়ে, অর্থাৎ সার্বিকভাবে প্রভাবটা কি থাকে, এটা আমাদেরকে একটু ব্যাখ্যা করুন। প্রথমত হচ্ছে একজন ভোক্তার যেটা সবচেয়ে বড় দায়িত্ব, সেটা হচ্ছে চালান নেওয়া। একজন ভোক্তাকে সবসময় খেয়াল করতে হবে তিনি যে কোনো পণ্য বা সেবা গ্রহণ করার সময় তিনি চালান গ্রহণ করবেন। এটাই হচ্ছে আপনার ভ্যাট পরিশোধের একটা মূল দলিল। এবং তিনি যখন চালানটা গ্রহণ করেন, এই চালানটা শুধুমাত্র একটা দলিল না, এই চালানটার পিছনে অনেকগুলো কাহিনী থাকে, অনেকগুলো ইতিহাস থাকে, অনেকগুলো গল্প থাকে। সেটা হচ্ছে একটা চালানের ক্রিয়েশন হয় ক্রয় হিসাব থেকে, আপনার যে উপকরণ ক্রয় করেছেন, আপনি যা উৎপাদন করেছেন, এবং এই দুইটার সমন্বয়ে এবং এই দুইটা যখন আপনার সমন্বিত হয় তখন একটা চালানের সৃষ্টি হয়। ফলে চালানের মাধ্যমে, চালান যখন একজন করদাতা গ্রহণ করেন, তখন এই চালানের মাধ্যমে তার ক্রয় বিক্রয় সম্পর্কে এই সামগ্রিক একটা হিসাব পাওয়া যায়। ফলে চালান যদি কেউ গ্রহণ করে, এই ভ্যাটটা সরকারের কোষাগারে যাওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকে, কেউ যদি ভুয়া চালান বা জাল চালান না দেয়। আবার পাশাপাশি ইএফডি বা এসডিসি থেকে যে চালানটা গ্রহণ করা হয়, সেটা অনলাইনে রেকর্ডেড থাকে, আমরা রিয়েল টাইম এই তথ্যটা পাই। ফলে এটাতে কোনোভাবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি প্রত্যেক করদাতাকে বলবো, প্রত্যেক ভোক্তাকে বলবো যে করদাতা চালান দিবেন এবং ভোক্তা চালান গ্রহণ করবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি ইউক্রেন যুদ্ধের যে বিষয়টা আপনার বলছিলেন, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে যে আমাদের মানে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি আছে। আসলে এই ভীতিটা তৈরি হয়েছে মূলত শ্রীলঙ্কার অর্থনৈতিক যে অবস্থা হয়েছে,
ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময়টা, করোনা এবং ইউক্রেন যুদ্ধের এই সময়টা জাতীয় জীবনে আমাদেরও একটা হ্যাঁ এক ধরনের ভীতি আছে এবং সবার মধ্যে একজন ধারণা যে ওই দিকে বাংলাদেশ যাওয়ার কোনো সুযোগ আছে কিনা বা যাচ্ছে কিনা এরকম। তো প্রকৃতপক্ষে ওইটার সম্ভাবনা একদমই কম। আমি কয়েকটা মানে খুব যৌক্তিক দিক উল্লেখ করে বলতে চাই। প্রথমত হয়েছে যে আপনি দেখেন শ্রীলঙ্কাতে 3টা বড় ডোমিনোজ ইফেক্ট হয়েছে এবং এই ডোমিনোজ ইফেক্টের কারণেই মূলত শ্রীলঙ্কার ইকোনমির এই যে ধস অথবা যে সংকট তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে। একটা হয়েছে তাদের মানে উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে জৈব রাসায়নিক সার ব্যবহারের কারণে। দ্বিতীয় যে বিষয়টা হয়েছে পর্যটন ক্ষেত্রে করোনার কারণে আপনার হ্রাস পেয়েছে, ফলে ফরেন কারেন্সিতে একটা ইফেক্ট হয়েছে। থার্ড যে বিষয় সেটা হচ্ছে তারা ভিএটির রেট কমিয়ে দিয়েছিল, ফলে অভ্যন্তরীণ যেই আদায় এটাতেও একটা বড় ইম্প্যাক্ট হয়েছে। বাংলাদেশে আর 3টার কোনোটাই হচ্ছে না। যেমন আমি স্যার যেটা বলছিলেন, আমাদের ভ্যাটের রেভিনিউতে আমাদের এই অক্টোবর পর্যন্ত টার্গেট হচ্ছে ৩,২২৭ কোটি টাকা, 24 কোটি টাকা, ৩,২24 কোটি টাকা। আদায় হয়েছে ৩,১৯৭ কোটি টাকা। তার মানে আমরা খুব কাছাকাছি আছি টার্গেটের এবং আমাদের গ্রোথ কিন্তু 17% প্লাস। তার মানে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের যে বিষয়টা এটা আমরা এখন পর্যন্ত বেশ ভালো একটা অবস্থানে আছি। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে রাজস্ব আদায়ের টার্গেটে আমরা বলতে পারি যে আপনারা সফল হয়েছে। হ্যাঁ, আমরা সফল হয়েছি। আর আপনি দেখেন ইম্পোর্ট যদি কমে যায়, স্যার যেটা বলছেন যে ইম্পোর্ট আমার কমে যাচ্ছে, ইম্পোর্ট কমে যাওয়া কিন্তু আপনার কাছে হয়তো মনে হবে যে ইম্পোর্ট কমে যাচ্ছে, এটা বোধহয় ভয়ঙ্কর কিছু। ইম্পোর্ট কমে যাচ্ছে তার মানে আমার ফরেন কারেন্সি রিজার্ভ সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে, কারণ আমার পেমেন্ট মানে অ্যাকাউন্ট কারেন্টে আমার পেমেন্টটা কমে যাবে। তো এই যে 2টা বিষয়, আর পাশাপাশি কৃষকের যেই অবদান এটা আসলে ভুলার মতো নয়। কৃষকরা আমাদের দেশে যেই মানে সাধারণ মানুষের জন্য যে উৎপাদন প্রয়োজন সেটা স্বাভাবিক থাকার কারণে আমাদের ওই দুর্ভিক্ষ অথবা অর্থনৈতিকভাবে যে বড় ধরনের কোনো ধরনের শক হয়তো আমাদের আসবে না, ইকোনমিক শক আসবে না। একটু ভিন্ন প্রসঙ্গে আবারও আপনার কাছে আসবো যে ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বিভিন্ন সময় একটা অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে উত্তরণে আসলে জাতীয় রাজস্ব বোর্ড কী ব্যবস্থা গ্রহণ করে? ধন্যবাদ। জাতীয় রাজস্ব বোর্ড আসলে আমরা সবসময় কিন্তু একটা সংস্কার আমাদের চলছে এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমি যেটা বললাম 91 সালের আইন বাদ দিয়ে নতুনভাবে আমরা করেছি অনলাইন ভিত্তিক নতুন আইন ভ্যাট 2012 আইনটা করেছি। সেখানে কিন্তু সমস্ত কর্মকাণ্ড আমাদের ফিজিক্যাল ইন্টারাকশন আমাদের কর্মকর্তাদের সাথে আমাদের ট্যাক্স পেয়ারদের বা যারা জনসাধারণকে সরাসরি কিন্তু ইন্টারাকশন আর হচ্ছে না। এখন অনলাইনে উনি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারবে, রিটার্ন দিতে পারবে, ট্যাক্স পরিশোধ করতে পারবে এবং যত ধরনের করেসপন্ডেন্স সব কিন্তু অনলাইনে পাচ্ছে এবং যে কোনো ধরনের মানে আমাদের এরকম কিন্তু আমাদের ওয়েব বেসড অনেক কিছু হয়ে গেছে এখন বর্তমানে আপনি ট্যাক্স ভ্যাট অফিসে না গিয়েও আপনি বাসায় বসে সব কিছু পাবেন এবং আপনার যদি কোথাও ভুল ভ্রান্তি থাকে, রিটার্ন দিলেন, ট্যাক্স কম দিয়েছেন বা বেশি দিয়েছেন, আমরা যদি প্রশ্ন করি সেটাও কিন্তু আপনাকে অনলাইনে আমরা দিচ্ছি এবং ওখান থেকে আবার সেইভাবেই ওর জব আসছে। অতএব ওই হয়রানির যে বিষয়টা আমাদের প্রতিনিয়তই আমাদের যে বললাম উন্নয়নের ভ্যাট নীতি, এটার যে স্লোগানের মধ্যে আছে, আমাদের পলিসি নীতিটা এমনই করা হচ্ছে, প্রতিনিয়তই আমরা সংস্কার করছি, আধুনিকায়ন করছি, যাতে সহজীকরণ হয়, ব্যবসা বান্ধব হয় এবং ট্রেড ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্টটা তৈরি হয় এবং ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স কালেক্টর আমরা 2টা এখানে আমাদের স্টেক হোল্ডার, এদের মধ্যে যে সম্পর্কটা এটা কিন্তু মানে ডেভেলপ করার জন্য অনলাইন ভিত্তিক করা হয়েছে এবং ডেভেলপ করছে। এখন এটা সবসময় থাকবে, যারা কর অ্যাভয়েড করার চেষ্টা করে, ট্যাক্স পরিহার করার চেষ্টা করে, তাদের কাছে অবশ্যই ট্যাক্স অফিসাররা একটা ভয়ের কারণ বা ভীতির কারণ। এমনি যারা অনেস্ট ট্যাক্স পেয়ার তাদের কাছে আপনি ইন্ডিভিজুয়ালি আলাপ করে দেখতে পারেন যে অনেস্ট ট্যাক্স পেয়ারদের কোনো ভীতির কারণ নেই, তারা কিন্তু সবসময় বেশ হাসি মুখে সুন্দরভাবে রিটার্ন দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, কোথাও কেউ কোনো ঝামেলায় পড়ছে না। আপনার কাছে আসবো, কিছুক্ষণ আগে উনি যেটা বললেন যে তাদেরই ভয় পাওয়ার, যারা গোপন করে তারাই ট্যাক্স অফিসারকে ভয় পাবে, এই বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতেন। এখানে আসলে যেটা বিষয়, এখানে সবচেয়ে বড় একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি পেট্রন ক্লায়েন্ট যে রিলেশনশিপটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার আসলে একজন ট্যাক্স পেয়ারের সাথে একজন ভ্যাট অথরিটির যে রিলেশনটা এটা ডিপেন্ড করে হচ্ছে লিগ্যাল একটা রিলেশন থাকতে হবে। আপনার যা প্রাপ্য আপনাকে সেরকম অ্যাক্ট করতে হবে, আমার যা করণীয় আমাকেও সেরকমভাবে অ্যাক্ট করতে হবে। এখন আমরা যদি এই 2টার মধ্যে যদি ভিন্নতা ঘটে তখনই আসলে এক ধরনের মানে পরিহারের ঘটনা আসে অথবা আমাদের দিক থেকে আমাদের হ্রাস হওয়ার একটা অবস্থা তৈরি হয়, ফলে এক ধরনের আপনার 2 পক্ষের মধ্যেই এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় বা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়।
তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একজন ট্যাক্স পেয়ারকে এবং একজন মানে রাজস্ব প্রশাসনের যারা আছেন তাদের উভয়কেই আইনসঙ্গত, ন্যায়সঙ্গত, আইনানুগ আচরণ যেন আমরা সবাই করি, তাহলে আসলে আমাদের এই বিষয়গুলো থাকবে না। তো আমি সবাইকে, সব করদাতাদেরকে শুধুমাত্র বলবো আপনারা অনলাইনে সুযোগ নেন, অনলাইনের যে সুবিধাগুলো আছে সেটা নেন। অনলাইনে তো সবকিছু ডিটেলস দেওয়াই আছে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। কিভাবে আপনি দিবেন, কি কি নথি যোগ করতে হবে, ইচ এন্ড এভরিথিং। হ্যাঁ, অনলাইনে সুবিধা নেবেন এক, আরেকটা হচ্ছে আপনি আইনটাকে একটু জানেন, তাহলে আপনার কাছে পুরো বিষয়টা সহজ হবে, আপনার কাছে ভালো লাগবে, আপনি মনে করবেন যে না আমার কাছে একটা রাজস্ব বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা মনে হবে। আপনার কাছে আসবো খুব সহজ, মানে অনেকেই মানে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলেন যে আমি একজন করদাতা বাট আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছি, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি পরামর্শ দিবেন আপনি? ইউজার আইডি পাসওয়ার্ড, হ্যাঁ, সেখানে আমাদের অনলাইনে কিন্তু আমাদের একটা কল সেন্টার আছে, সেখানে যোগাযোগ করতে পারে। আমাদের যে সিস্টেম আছে, অনলাইন সিস্টেম, সেখানে আমাদের আইটি পিপল আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের স্থানীয় উনি যে কোনো আমাদের যেখানেই উনি বসবাস করে, যেখানে ওনার ব্যবসা, কাছাকাছি যে কোনো ভ্যাট অফিসে গেলেও কিন্তু উনি পরামর্শটা পাবে যে ওনার ইউজার আইডি পাসওয়ার্ডটা মিসিং হয়েছে, উনি কীভাবে এটাকে ওই আবার রিভাইভ করতে পারে বা রেজিস্ট্রেশনটা নিতে পারে, বা এটা খুব ইজি ব্যাপার। আমাদের একটা রিসেন্টলি একটা নম্বর মনে হয় দিয়েছে, সেটা পত্রিকায় আসছে যে এই নম্বরে কল করলে কল সেন্টার থেকে তাকে পরামর্শ দেওয়া হবে যে আপনি এই অ্যাক্টিভিটিগুলো করেন। এটা করার আছে আমাদের। আরেকটা যেটা আমাদের রিকাবদার বলছিল যে আমাদের সবসময় কিন্তু একটা টার্গেট থাকে যে পলিসি সহজ করা, হ্যাঁ, উন্নয়নের ভ্যাট নীতি। আমাদের নীতিটাই হলো ট্যাক্স বান্ধব, যাতে ক্রমাগত করা হয়, ক্রমাগত সংস্কার করা হচ্ছে। তো এটা কিন্তু আছে এবং হচ্ছে, এবং ট্যাক্স পেয়ারদের যেটা উচিত, আমার যেটা পরামর্শ থাকবে যারা করদাতা, তাদের হইল যে আমাদের আইনটা সম্পর্কে একটু বেসিক যে একটু জানা, যে আসলে ভ্যাট কি, ভ্যাট কেন দিচ্ছি, ভ্যাট কেন দেবো, এই সম্পর্কে একটু যদি জানাশোনা থাকে তাহলে কিন্তু কেউ তাকে আর কেন মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে করদাতারা আসলে মানে যত বেশি জানবে তত তারা ভুলটা করবে। আমাদের পলিসিগুলো সবই ইজি আছে। একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আপনার কাছে একটি ছোট্ট উত্তর জানতে চাইবো যে ভ্যাট নিবন্ধিত না হওয়ার পরিণতি কি হতে পারে যদি সেটা নিবন্ধিত না হয়? আমাদের আসলে পৃথিবীর অনেক দেশে এটার খুব হার্শ মানে পরিণতি আছে। যেমন আপনি যদি কোনো কারণে আজকে শুরু করলেন, 5 বছর পরে আপনাকে মানে খুঁজে বের করা হলো যে আপনি নিবন্ধন গ্রহণ করেন নাই, 5 বছর আপনি নিবন্ধন ব্যতীত আপনি মানে কার্যক্রম করেছেন। তো ব্রিটেনের মতো দেশে বা ইংল্যান্ডের মতো দেশে সেখানে কিন্তু আপনাকে টোটাল এই 5 বছর আপনি যা বিক্রি করেছেন, মানে যা ভ্যাট হবে সেই পরিমাণ ভ্যাটের মানে পুরো টাকা দিতে হবে, পাশাপাশি আপনাকে 10% থেকে 50% পর্যন্ত আপনাকে জরিমানা দিতে হবে। ফলে তারা যেটা করে সেটা হলো যে দ্রুত যখনই অর্থনৈতিক কোনো কার্যক্রম শুরু করে তখনই তারা নিবন্ধনটা গ্রহণ করে, কারণ সে চিন্তা করে যে আমি যখনই ধরা পড়বো তখন কিন্তু আমাকে ওই ট্যাক্সটা তো দিতে হবেই, পাশাপাশি আমাকে এক্সট্রা একটা জরিমানা দিতে হবে, একটা বড় অঙ্কের। তো আমাদের দেশে যে বিষয়টা, আমাদের দেশে আসলে আমরা এখনও অতটা হার্শ হতে পারি নাই। আসলে আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের শুরু করার ওই দিন থেকে হয়তো ভ্যাটেবল বা ভ্যাটের যে টার্নওভার আছে, লিমিট আছে, সেই অবস্থা যায় না, ধীরে ধীরে যায়। যখন যায় তখন সে আসলে হয়তো অতটা সচেতন হয়ে ওঠে না, সেই জন্য সে হয়তো নিবন্ধন গ্রহণ করে না। আমাদের এখানে যেটা আমরা করে থাকি সাধারণত, যখনই সে নিবন্ধন গ্রহণ করে, আমাদের 91 সালের আইনে ছিল যেদিন থেকে তার নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা ছিল সেদিন থেকে অ্যাসেসমেন্ট করে তার মানে ট্যাক্সটা ক্যালকুলেশন করে আদায় করা। এখন আমরা যেটা করে থাকি, যখনই সে নিবন্ধন নেবে সেই দিন থেকে সে ভ্যাটটা দিবে এবং এটা করে থাকি। কিন্তু এই সুযোগ হয়তো খুব বেশি দিন থাকবে না, এই জন্য সকল অনিবন্ধিত মানে ভ্যাট পেয়ারকে বলবো দ্রুত নিবন্ধন গ্রহণ করুন, মানে ভ্যাট পেয়ার না, অনিবন্ধিত ব্যক্তিকে বলবো দ্রুত নিবন্ধন গ্রহণ করুন। এটা আপনার জন্য ভালো হবে এবং আপনার বিজনেস যে মানে পরিবেশ এটাকে সহজ করবে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, শুনলাম আমরা ভ্যাট নিয়ে বিভিন্ন বিষয়ের কথা। সবচেয়ে বড় যে বিষয়টি এখানে আসলো যে একদিকে আমরা অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করেছিলি, সেটা হলো করোনা, তারপরেও ইউক্রেন যুদ্ধ, তারপরেও আমাদের রাজস্ব আদায়ে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। এবং আরেকটি বিষয়ে খুব গুরুত্ব সহকারে এখানে আলোচনা হলো যে আসলে আমাকে পরিপূর্ণ যে কোনো করদাতাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, আইন সম্পর্কে জানতে হবে, তাহলে সে কোনোভাবে ভুল করবে না এবং সে তার ভ্যাটটি পরিপূর্ণভাবে দিতে পারবে। তো এই ছিল আজকের আমাদের আয়োজন।